প্রিয় বন্ধুরা, স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবছরের একটি ভিন্নধর্মী গল্প, যা আবর্তিত হয়েছে বিশ্বাস আর সংস্কারে ভরা এক গ্রামকে কেন্দ্র করে। এই গ্রামে নানা পূজা আচার তন্ত্রমন্ত্রের চল রয়েছে। এখানে বাস করে দুই তান্ত্রিক, দিবাকর ও মনোজ। দিবাকর গ্রামের মানুষের কাছে বেশি প্রিয়, যা মনোজকে ঈর্ষান্বিত করে তোলে। দিবাকর ভবিষ্যৎ গণনা করে, মন্দিরের শুভ সময় নির্ধারণ করে, এমনকি অসুস্থদের জন্য ঔষধও তৈরি করে দেয়। একদিন গ্রামের লোকেরা মন্দিরের দেবতা মূর্তি স্থাপনের শুভ সময় জানতে আসে। দিবাকর তাদের সেই সময় জানিয়ে দেয়। সে সময় দিবাকরের স্ত্রী রমা গর্ভবতী ছিল। দিবাকর নিজের জ্যোতিষবিদ্যা দিয়ে ঝিনুকের মাধ্যমে তাদের সন্তানের ভবিষ্যৎ জানার চেষ্টা করে। রমার প্রসবের সময় ধাত্রী কমলা সহায়তা করেন। কিছুদিন পর রমা যমজ সন্তানের জন্ম দেয়। দুই সন্তানের খবর শুনে দিবাকরের মুখের রং পাল্টে যায়। সে খুশি হতে পারে না। আসলে তাদের রাশিফল অনুযায়ী একটি সন্তান হলে দিবাকরের জীবন ভালো কাটত, কিন্তু দ্বিতীয় সন্তানের কারণে তার জীবনে বিপদ আসার কথা ছিল। এই ভবিষ্যৎবাণী শুনে দিবাকর খুব চিন্তিত হয়ে পড়ে এবং দ্বিতীয় সন্তানকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে রঞ্জনকে বিষ দিয়ে বলে, যে বাচ্চাটা পরে জন্মেছে তাকে এটা খাইয়ে দাও, কিন্তু রঞ্জন এমন পাপ কাজ করতে রাজি হয় না। এরপর দিবাকর ধাত্রী কমলার কাছে যায় এবং তাকে একই কাজ করতে বলে। কমলা হাত জোর করে জানায় সে এমন জঘন্য কাজ কোনোদিনও করবে না। দিবাকর তাকে টাকার প্রলোভন দেখায়, কিন্তু তাতেও সে রাজি হয় না। শেষমেশ অনেক বুঝিয়া ও ভয় দেখিয়ে দিবাকর তাকে রাজি করিয়ে ফেলে। কমলা অবশেষে বিষ খাওয়ানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু ভেতরে গিয়ে সে বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতেই পারে না কোন সন্তানটি আগে জন্মেছে আর কোনটি পরে। তখন দিবাকর তাকে বলে, যদি কনফিউশন থাকে তবে দিও না, ভুল সন্তানকে দিলে বিপদ আরও বেড়ে যাবে। এরপর দিবাকর তাকে কিছু টাকা দেয় এবং বলে, আজ থেকে এই গ্রামে যেন তোমাকে আর না দেখি। বছর কেটে যায় এবং দুই সন্তান বড় হয়ে ওঠে। দিবাকর তার এক সন্তানের প্রাণ নিয়ে চেয়েছিল, এই কথা বা শুধু রঞ্জনই জানে, এমনকি তার স্ত্রী রমাও না। রঞ্জন কিন্তু দুইটা শিশুকে ভীষণ ভালোবাসে এবং তাদের সঙ্গে খেলতেও থাকে। আসলে দিবাকর সিদ্ধান্ত নিয়েছিল, যখন দুই ভাই বড় হয়ে যাবে, যার স্বভাব চরিত্র তার মতো হবে তাকেই তিনি নিজের উত্তরসূরি মনে করবেন এবং তখনই অন্য সন্তানকে মেরে ফেলবেন। একবার গ্রামের লোকেরা কোনো এক পূজার জন্য শুভ মুহূর্ত জানতে আসে। রঞ্জন সবাইকে ভেতরে বসায় এবং বলে, দিবাকর বাইরে গেছে, তিনি আসলেই জানতে পারবেন। কিন্তু তখন দিবাকরের ছেলে অজয় বলে, আমি মুহূর্ত বের করে আপনাদেরকে দিয়ে দিতে পারি। এই বলে সে সিঁড়ির সাহায্যে তাদের জানায় যে তারা যে দিনে পূজা করতে চাইছে সেদিনটি শুভ নয়। কিন্তু লোকজন তাকে ছোট মনে করে গুরুত্ব দেয় না। ঠিক তখনই দিবাকর এসে হাজির হয় এবং অজয়ের কথা শুনে ফেলে। এরপর সে নিজের গণনা করে এবং জানতে পারে যে অজয়ের উত্তরই সঠিক। আসলে ওই দিনটা শুভ নয়। এটা দেখে দিবাকর এবং গ্রামের সবাই একদম হতভম্ব হয়ে পড়ে। দিবাকর বলে, আমরা ওই দিনটা ছেড়ে অন্য দিনে মন্দিরে পূজা রাখব, তখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমার কাছে জিজ্ঞাসা করে নিও। এরপর গ্রামের লোকেরা সবাই চলে যায়। এখন দিবাকর পুরো বিশ্বাস স্থির হয়ে যায় যে অজয়ই তার প্রথম পুত্র, যে তার জীবনের কষ্ট কমাবে। তাই সে অজয়কে খুব বেশি ভালোবাসতে শুরু করে এবং দ্বিতীয় ছেলেকে যেন খেয়ালই করতে চায় না। দ্বিতীয় ছেলেটি বিজয় হঠাৎ করেই একলা হয়ে পড়ে যায় এবং তাকে একেবারেই অবহেলা করা হয়। দিবাকরের এই পক্ষপাতিত্ব দেখে রঞ্জনও খুবই কষ্ট পায়। সে ভাবে, আরে কি মানুষ এটা, নিজের সন্তানদের সাথেও কেউ এমন বৈষম্য করে নাকি? এভাবেই কথা বলতে বলতে অনেক বছর কেটে যায়। দুই ছেলে এখন বড় হয়ে যুবক হয়েছে। দিবাকর অজয়কে নিজের জ্যোতিষবিদ্যা শেখায় এবং তাকে নিজের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। মন্দিরের পূজার সূচনা সে অজয়ের হাত দিয়ে করাতে চায়। অজয় মন্দিরের হাতিকে ফল ফুল খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু হাতি তার হাত থেকে ফল নেয় না। এটা দেখে ঘরের ভেতরে বসে থাকা বিজয় বাইরে চলে আসে। সে হাতির দিকে তাকিয়ে বলে, এত জেদ ভালো নয় মহারাজ, খেয়ে নাও, এবং সে ফল বাড়িয়ে দেয়। আর অবাক কাণ্ড হয়ে যায়, হাতি একদম শান্তভাবে তার হাত থেকে ফল খেয়ে নেয় এবং এরপর মন্দিরের দিকে এগিয়ে যায়। এটা দেখে রমার মা খুব খুশি হয়ে যায়, কিন্তু দিবাকর চিন্তায় পড়ে যায়, অজয়ের হাত থেকে হাতি কেন ফল নিল না। তারপর মন্দিরে পূজা শুরু হয়ে যায় এবং দিবাকরের হাতে হাতিকে দেওয়ার জন্য প্রসাদ দেওয়া হয়। সে বলে, না আমি দেব না, এটা অজয়ই দেবে। বিজয় দিতে চাইলে অজয় বলে, আরে তাতে কি হয়েছে, আমি দেই বা বিজয় দে, তাতে কি আসে যায়, আমরা তো ভাই। তবুও দিবাকর কিছুতেই রাজি হয় না এবং জোর দিয়ে বলে, না না, এটা তুমিই করবে। দুঃখে অজয় চুপচাপ সরে গিয়ে একা বসে পড়ে। তখন রঞ্জন তার পাশে গিয়ে বসে এবং বলে, তোমার বাবার কথায় মন খারাপ করো না, বাবা যা করেছে তোমার মঙ্গলের জন্যই করেছে, রাগ করো না। কিন্তু অজয় বলে, কিভাবে বলো কাকা, শৈশব থেকেই তো উনি আমার প্রতি ঘৃণা দেখিয়েছে, যেন আমি তার ছেলেই নই। অন্যদিকে মনোজ নামে আরেক তান্ত্রিক ছিল, যে আগেই দিবাকরের প্রতি হিংসা পোষণ করত, কারণ গ্রামের সব মানুষ শুভ মুহূর্ত জানতে তার কাছেই যেত। এখন মনোজের কাছে কেউ আর যায় না। তার উপরে দিবাকর এখন নিজের ছেলেকেও এই কাজে নামিয়ে দিয়েছে। এটা দেখে মনোজের হিংসা আরও 4 গুণ বেড়ে যায়। এদিকে ললিতা নামের এক মহিলাকে দেখানো হয় যে গ্রামে খেলনা বিক্রি করে। গ্রামের কিছু পুরুষ সুযোগ পেলেই তাকে উত্ত্যক্ত করে, বিশেষ করে দিবাকরের ড্রাইভার বকুল একদমই বেপরোয়া। পরের দৃশ্যে দেখা যায় বিজয় শহরে গিয়ে চাকরি করতে চায়। তার জন্য একটা ইন্টারভিউ কলও আসে। সে ইন্টারভিউর জন্য রওনা হতে চায়। তখন মা রমা বলে, বাবা যাওয়ার আগে একবার তোমার পিতার সাথে কথা বলে যেও। বিজয় গিয়ে দিবাকরকে বলে, কিন্তু দিবাকর কঠোরভাবে বলে, তোমার কোথাও যাওয়ার দরকার নাই, তুমি এখানেই থাকবে। এই কথা শুনে বিজয় ভীষণ ডেকে যায়, কিন্তু কিছু না বলে চুপচাপ ঘরে এসে বসে পড়ে। অজয় এই ঘটনা লক্ষ্য করে এবং ভাইয়ের কাছে এসে বলে, ভাই রাগ করো না, উনি আমাদের বাবা, উনি আমাদের ভালোটাই চান, যা বলেছেন তা মেনে চলেই আমাদের জন্য ভালো হবে।
অন্যদিকে প্রিয়া নামের একটি মেয়ে আসে যে তার বাবা সুমনকে নিয়ে এই গ্রামে এসেছে। আসলে সুমন এই গ্রামে থাকতো এক সময়, কিন্তু অনেক বছর আগে যখন প্রিয়া খুব ছোট ছিল তখন সুমনের স্ত্রী মারা যায়। এরপর সে নিজের মেয়েকে নিয়ে শহরে চলে যায়। বহু বছর পর এখন আবার প্রিয়াকে নিয়ে এই গ্রামে ফিরে আসে। প্রিয়ার ফটোগ্রাফির প্রতি প্রচণ্ড আগ্রহ। সে গ্রামের প্রকৃতি, সংস্কৃতি, মানুষের বিশ্বাস আর পূজার্চনা এসব কিছু জানতে এবং ছবি বন্দী করতে ভালোবাসে। অন্যদিকে অজয় কোথাও ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মনোজ ও তার মেয়ে আসে। অজয় বলে, আপনারা আসুন, আমি নিয়ে যাচ্ছি। এই বলে সে তাদেরও সঙ্গ নেয়। রাতে অজয়ের কিছু কথা মনোজকে বিরক্ত করে, তাই সে নিজের ধন সম্পদের দম্ভ দেখাতে শুরু করে। তখন অজয় মজা করে বলে, আপনার কাছে টাকা থাকলে মেয়ের গয়নাগাটি বিক্রি করে শহরে যেতেন না? এটা শুনে মনোজ অপমানিত বোধ করে। এদিকে দেখা যায় সুমন ও প্রিয়াকে। সুমন আসলে দিবাকরের খুব ঘনিষ্ঠ বন্ধু। সে প্রিয়াকে নিয়ে দিবাকরের পরিবারে যায় এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে যায়। প্রিয়া খুব সহজেই সবার সঙ্গে মিশে যায় এবং বলে সে গ্রামের সৌন্দর্য, বিশ্বাস, আচার আর সংস্কৃতিকে ছবিতে ফুটিয়ে তুলতে এসেছে। তখন রমা বলে, অজয় এখন ভেতরে পূজা করছে, ওখানে এই মুহূর্তে অন্য কারুই যাওয়ার অনুমতি নেই। কিন্তু দিবাকর হাসি মুখে বলে, কোনো বিঘ্ন না ঘটিয়ে যদি দেখতে চাও তাহলে দেখে এসো। এই কথা বলে দিবাকর তাকে অনুমতি দেয়। তারপর রঞ্জন প্রিয়াকে ভেতরে নিয়ে যায় এবং বলে ওই ঘটায় অজয় আছে। অজয় ভেতরে পূজা করছিল। রঞ্জন প্রিয়াকে বলে, তুমি এখান থেকে চুপচাপ দেখে নাও, অজয় যেন টের না পায় তুমি দেখছো, না হলে বিপদ হতে পারে। এই কথা বলে রঞ্জন সরে যায়। প্রিয়া শান্তভাবে দেখতে শুরু করে। অজয়ের সামনে একজন মেয়ে বসে আছে আর সে কেমন যেন পূজা করছে। কিন্তু কিছুক্ষণ পরেই প্রিয়ার মনে হয় এটা কোনো পূজা নয়, বরং এখানে অন্য কিছু ঘটছে। সে দেখতে পায় অজয় পূজার সময় সে মেয়েটিকে স্পর্শ করছে। এটা দেখে প্রিয়া অবাক এবং হতভম্ব হয়ে যায়। তখনই সে দ্রুত কয়েকটি ছবি তুলে নেয় এবং তারপর এমনভাবে বেরিয়ে আসে যেন কিছুই দেখেনি। বাইরে এসে সবাইকে ভালোমতো বিদায় জানায় এবং নিজের বাবার সঙ্গে বাসায় ফিরে আসে। এই গ্রামের কাছেই পাহাড়ের উপরে তাদের একটা মন্দির আছে, যেখানে প্রতি মাসে একবার বড় করে পূজা অনুষ্ঠিত হয়। এই পূজায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামের তান্ত্রিক দিবাকর। কিন্তু এবার দিবাকরের জায়গায় তার ছেলে অজয় রথে চড়ে পাহাড়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের মানুষজন পুরো পথে প্রদীপ জ্বালিয়ে তাকে বিদায় জানায়। সুমনও নিজের পক্ষ থেকে একটা মোমবাতি জ্বালিয়ে অজয়কে শুভেচ্ছা জানায়। পাহাড়ের দিকে যাওয়ার সময় শুধু দুইজন লোক যায়, একজন অজয় আর একজন তার ড্রাইভার বকুল। বকুল রথে না বসে বরং সাইকেলে করে যায়। অজয় পাহাড়ে ওঠার আগেই বকুল জায়গায় জায়গায় কুপোর জ্বালিয়ে পথ পরিষ্কার করে দেয়। সবাই চলে যাবার পর অজয় মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালায় এবং পূজা শুরু করে। তার মনে হয় সবকিছু একদম সুন্দরভাবেই হচ্ছে। আর এখান থেকে গল্পটা সরাসরি প্রিয়ার দিকে চলে আসে। পরের দিন প্রিয়া যখন বাড়িতে ছিল, বাইরে তখন মানুষের শব্দ শুনতে পায়। সে যখন বাইরে তাকায় দেখতে পায় গ্রামের কিছু লোক একটা গরুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও তাকে থামাতে পারছিল না। এরপর বিজয় এসে গরুটাকে বুঝিয়ে শান্ত করে। তখন প্রিয়া তার মায়ের কাছে ছেলেটার বিষয়ে জিজ্ঞাসা করে। প্রিয়ার মা বলে এটা দিবাকরের দ্বিতীয় সন্তান। এদিকে ওই ড্রাইভার বকুল ললিতার কাছে গিয়ে তার সঙ্গে একটু ফ্লার্ট করার চেষ্টা করে। এমন সময় প্রিয়া তার মায়ের সাথে গ্রামটা ঘুরতেছিল। এদেরকে দেখে পেয়ে প্রিয়া গাড়ি থেকে নেমে তাদের কাছে আসে এবং এরপর বেশ কিছু ছবি তোলে। আর প্রিয়ার মা তাকে বলে, কাল তোমরা যে মন্দিরে গিয়েছিলে সেখানে আমাদের নিয়ে চলো, সেখানে আমরা বেশ কিছু ছবি তুলব। তখন প্রিয়া বলে, ওখানে গ্রামের কেউ যায় না, তোমাকে কিভাবে নেব? দেখা যায় তখনই বিজয় সেখানে চলে আসে আর বলে, বাবা তোমাকে ডেকেছে, তুমি চলে যাও। আর তার কাছে জানতে চায় এদের সমস্যাটা কি। তখন ড্রাইভার তাকে বলে, ম্যাডাম পাহাড়ের ওই মন্দিরটা খুব কাছ থেকে দেখতে চায়। বিজয় বলে, ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও, আমি তাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এরপর তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরের সামনে আসে। এমন সময় বিজয় বলে, তুমি এখান থেকে আর সামনে যেতে পারবে না, আমাদের বংশের লোকেরাই শুধু মন্দিরে ঢুকতে পারবে, তুমি দূর থেকে ছবি তোলো। তখন প্রিয়া রাজি হয়ে যায় এবং বেশ কিছু ছবি তোলে। পরের দিন দিবাকর জানতে পারে বিজয় প্রিয়াকে নিয়ে মন্দিরে গিয়েছিল। দিবাকর তখন ছেলেকে বকতে থাকে আর বলে, তুমি তো জানো এই মন্দিরে মেয়েদের যাওয়া নিষিদ্ধ, এরপরেও কেন সেই মেয়েটিকে নিয়ে মন্দিরের কাছে গিয়েছিলে? যদি মেয়েটি সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দিরের ভেতরে ঢুকতো তাহলে সেটা ভয়ঙ্কর পাপ হতো, এটা তুমি জানো না? সে তো বাইরের মেয়ে, এই গ্রামের রীতিনীতি জানে না, কিন্তু তোমার বুদ্ধি কি ঘাস খেতে গেছে নাকি? তখনই রমা বলে, ওই মেয়েটা ভেতরে যায়নি, তাহলে আপনার সমস্যা কি? কিন্তু দিবাকর তার একটা কথাও শোনে না, বরং তাকে খুব খারাপভাবে গালমন্দ করে। এদিকে গ্রামে জীবন নামে এক লোক আছে যার সঙ্গে বিজয় মন খুলে কথা বলতে পারে। সে বলে, বুঝতে পারি না কেন বাবা সবসময় বিনা কারণে আমাকে বকাঝকা করে। ঠিক তখনই প্রিয়া সেখানে আসে এবং বিজয়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমি শুনেছি তোমার বাবা তোমাকে খুব বকেছে, আমার কারণে তোমাকে এত কিছু শুনতে হয়েছে, এর জন্য আমি দুঃখিত। বিজয় হাসি মুখে বলে, আমি এসবে অভ্যস্ত, তুমি নিজেকে দোষারোপ করো না। এরপর তারা একসাথে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। প্রিয়া অনেক ছবি তোলে আর ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে প্রিয়া নিজের মনের কথা বলে ফেলে। সে বলে, আমার মনে হয় তোমার জন্য আমার প্রতি টান তৈরি হয়েছে। তারপর বিজয় প্রিয়াকে বলে, এই গ্রামে আমার বাবার মতো আরেকজন তান্ত্রিকও আছে, তার নাম মনোজ, আমি চাই তুমি তাকেও চেনো, কারণ তার কাছ থেকে অনেক কিছু শেখা যাবে। এই বলে বিজয় প্রিয়াকে নিয়ে মনোজের দাঁড়িয়ে আসে। সেখানে প্রিয়া তাকে মন্ত্র নিয়ে অনেক প্রশ্ন করতে শুরু করে, কিন্তু তখন মনোজ তাকে বিদ্রুপ করে বলে, একজন মেয়ে হয়ে এসব জেনে কি হবে তোমার? এই কথা শুনে প্রিয়া রেগে গিয়ে বলে, কেন মেয়েরা কি এসব জানতে পারে না? আর এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আসলে এসব কিছু বলতে গিয়েও থেমে যায়। এরপর মনোজ পণ্ডিতের কথায় প্রিয়া জানতে পারে তাদের কাছে এমন একটা পুরানো বই রয়েছে, যে বইটার মাধ্যমে এই এলাকার পুরানো ঐতিহ্য সম্পর্কে জানা যাবে। পাশাপাশি সেই বইয়ের মধ্যেই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার সব ঘটনা লেখা ছিল। তার মানে সেই বইটা পেলে হয়তো প্রিয়ার সব কৌতূহলেরই অবসান হবে।
এইসব জানার পর প্রিয়া বিজয়কে জানায় যে তার এই বইটা সম্পর্কে জানার অনেক ইচ্ছা। এসব শুনে বিজয় প্রিয়াকে ড্রপ করে নিজের বাড়িতে চলে আসে। এরপর তাদের বাড়ির লাইব্রেরিতে এসে সেই পুরানো বইটা খুঁজতে শুরু করে, কারণ তাদের বাড়ির লাইব্রেরিতে তার বাবা অনেকগুলো বই সংগ্রহ করে রেখেছিল। কিন্তু সেই সময় দিবাকর সেই জায়গায় চলে আসে আর বিজয়কে সেই জায়গায় দেখতে পেয়ে ভীষণ রাগারাগি করতে শুরু করে আর জিজ্ঞাসা করে, তোমার সেখানে কি কাজ? এই বইগুলো তোমার ধরার কোনো অধিকার নেই। এইসব কথা শোনার পর বিজয় ভীষণ কষ্ট পায় এবং মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বাইরে কমলাকে দেখা যায়, যিনি এত বছর পর আবারও সেখানে চলে এসেছে। আর এই হলো সেই মহিলা যিনি বিজয় আর তার ভাইকে জন্ম দিয়েছিলেন। কমলা এসে দিবাকরকে জানায় তার এখন থাকার আর কোনো জায়গা নেই। সে তাকে একটু আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে, কিন্তু এসব শুনে দিবাকর তার মুখের উপরেই না বলে দেয় আর রেগে বলে, আমি তোমায় আগেই বলে দিয়েছিলাম আর কখনো যেন এই গ্রামে না ঢোকো, তবুও তুমি কেন এই গ্রামে ফিরে আসলে? তোমার এই গ্রামে কোনো ঠাঁই হবে না, তাই ভালোই ভালো এই গ্রাম থেকে এখনই বেরিয়ে যাও। আরো বিভিন্ন কথা বলে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আঘাত নেই কমলা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু যাওয়ার পথে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক তখনই প্রিয়া সেখান দিয়ে গাড়ি করে যাচ্ছিল, তাই সে কমলাকে সেখানে পড়ে থাকতে দেখতে পায় এবং তার কাছে ছুটে আসে আর তাকে গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরে কমলা প্রিয়াকে তার সম্পর্কে বলতে শুরু করে। সে জানায় যে সে অনেক আগেই এই গ্রামে থাকতো আর সেও দিবাকরের বাড়িতে আগে কাজ করত। এমনকি দিবাকরের বাচ্চাদের ডেলিভারিটাও সে করিয়েছিল, কিন্তু একটা সমস্যার কারণে আমায় এই গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল। এসব শুনে প্রিয়া কমলাকে জানায় তাদের বাসায় একজন কাজের লোকের ভীষণ প্রয়োজন, তাই সে চাইলে তাদের বাড়িতে কাজ করতে পারে আর এতে করে কমলার একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। পরদিন প্রিয়া কমলাকে নিয়ে বিজয়ের কাছে আসে আর তাকে কমলার পরিচয় করিয়ে বলে ইনি তোমাকে এই পৃথিবীতে বের করেছিলেন। আর কমলার কথা জানতে পেরে বিজয় ভীষণ খুশি হয়ে যায়। বিজয় কমলা আন্টিকে জানায় যে তার মা কমলা আন্টির অনেক কথাই তাকে বলেছে। এটাও জানায় যে তার মা তাকে অনেক মিস করত। এরপর বিজয় জিজ্ঞাসা করে, তুমি আমাদের বাড়িতে গেলে না কেন? এই কথা শুনে কমলা আন্টি বিজয়কে সবকিছু খুলে বলে। সেই দিন রাতের বেলা দেখা যায় প্রিয়া বারবার অজয়ের করা সেই পূজা পদ্ধতির স্মৃতিগুলো মনে করতে শুরু করে। এবার প্রিয়া বেশ চিন্তায় পড়ে যায় যে সত্যিই কি অজয় কোনো পূজা করছে, নাকি পূজার নাম করে মেয়েটার সঙ্গে খারাপ কিছু করছিল। এই গ্রামে এরকমের ভাবে পূজা হয়, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো কালো সত্য? এসব ভাবতে ভাবতে প্রিয়া ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে প্রিয়া বিজয়কে নিজের বাড়িতে ডেকে আনে আর তাকে কিছু ছবি দেখিয়ে বলে, এইসব অদ্ভুত আচার অনুষ্ঠান শুধু তোমার ভাইকেই আমি করতে দেখেছি। এইসব সত্যি অনেক সন্দেহজনক। এইসব দেখে কেউ সন্দেহ করবে যে তোমার ভাই পূজার নামে অন্য কিছু করছে। তবে বিজয় তো তার ভাইকে একেবারেই অন্ধের মতো বিশ্বাস করত আর প্রচুর ভালোবাসত, তাই এসব কিছুই বিজয় বিশ্বাস করতে চায় না। সে উল্টো রেগে যায় আর প্রিয়াকে বলে, আমার ভাই কখন এমনটা করতেই পারে না। তুমি শুধু শুধু আমার ভাইকে ভুল বুঝে তার উপরে সন্দেহ করছো। আমার ভাইও ঠিক আমার বাবার মতো একজন সম্মানীয় ব্যক্তি। বিজয়কে এইভাবে রাগ করতে দেখে প্রিয়ার কিছুই বলে না। সে বিজয়কে শান্ত করে আর বলে, শুধু আমার মনেই প্রশ্নটা এসেছিল। তবে বিজয় রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তবে এটিও প্রিয়ার মনে তৈরি হওয়া সন্দেহটা কিছুতেই কমে না আর সেই জন্য প্রিয়া অজয়কে ফলো করতে শুরু করে। আর একদিন অজয় সেই পাহাড়ি মন্দিরের কাছে পূজা করতে যায়। প্রিয়া লুকিয়ে তার উপরে নজর রাখে, কিন্তু প্রিয়া লক্ষ্য করে সেখানে একটা মেয়ে ঢুকেছে আর মেয়েটিকে দেখেই অজয় মন্দির থেকে বাইরে চলে আসে আর মেয়েটার কাছে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। তবে এই মেয়েটা অজয়কে কিছুই বলে না আর একে অপরকে চুমু খেতে শুরু করে দেয়। আর আস্তে আস্তে অজয় সেই মেয়েটার সঙ্গে ওই জায়গায় ঘনিষ্ঠ হতে শুরু করে। এইসব দেখে তো এবার প্রিয়া অবাক হয়ে যায়, কারণ আগে তো বলা হয়েছিল এই জায়গায় মেয়েরা প্রবেশ করতে পারে না। সেটা হলে ওই মেয়েটা কিভাবে মন্দিরে প্রবেশ করতে পারে? আর পূজারী হয়েও অজয় কেন ওই জায়গায় মেয়েটার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে? এর মধ্যে সেই মেয়েটার মুখ দেখানো হয়। দেখা যায় এই হলো ললিতা, যে কিনা গাড়িতে করে পুতুল বিক্রি করে বেড়ায়। প্রিয়ার মাথায় তো আসছিল না যে পূজারী এসব কেন করছে। সে খুবই দ্বিধাদ্বন্দ্বে পড়ে সেখান থেকে বেরিয়ে আসে।